দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, আয় সজনী চড়বি আমার সাইকেলে, সংবাদ ভবন আক্রমণ অথবা নিজের বিয়ের বর্ষপূর্তিতে আবার বিয়ের অনুষ্ঠান, নেতার আসনে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। হ্যামলেট ছাড়া বিজেপি হলে আইন থাকে না, পুলিশ আঙ্গুল মুখে এনজয় করে। রয়্যাল এনফিল্ড চালিয়ে এলেন মণ্ডপে, পেছনে স্ত্রী, তাদের এসকর্ট করে, সাথে বাইক বাহিনী। টাটা বিরলা মাপের না হোক, স্বপন পালের মাপের উদ্যোগপতিও তিনি নন, তবে বিবাহ বার্ষিকীর মণ্ডপ এলাহি। হলফনামায় সামান্য আয় দেখানো রাজীব বাবু বিবাহ বার্ষিকীতে আবার বিয়ে করলেন। আসল বিয়ের সময়ে রাজীব যা করতে পারেননি সেই ছবি আবার করেছেন। তার সাথে দলবল তাকে ভিডিওতেই দেখা গিয়েছে, সেটা মেলার মাঠেই হোক আর বিয়ের মণ্ডপই হোক। রাজীব মালাবদল করলেন, ভক্তরা হাত পা জুড়ে আনন্দ করলেন। ক্ষমতাবান সম্পদশালী লোকের বিবাহ বার্ষিকী জাঁকজমকের হবে, মানুষ তাই ভাবেন। বরঞ্চ জাকের না হলেই লোকে বলতে পারেন তাইনের বাড়ির এমন ব্যাপার। রাজনৈতিক নেতা হয়েই শুধু বিধায়ক মন্ত্রী না হয়েই রাজীব সেলিব্রিটি। তারই চাপ বিয়ের প্যান্ডেলে। যেভাবে মোটর সাইকেল ড্রাইভ করে এলেন, তাতে রাজীব ভট্টাচার্য মাত্রই 4-5 বছরে পরিচিত হয়ে উঠেছেন। তার উত্থান উল্কা গতির, ঠাটবার পেয়েছেন। আরও জয়ন্তীপূর্ণ হোক দম্পতির। ট্রাফিক পুলিশ কোথায় তুমি? ও ট্রাফিক পুলিশ কোথায় তুমি? তুমি বুঝি রাজনৈতিক নেতা দেখলে ভয় পাও? শুধু সাধারণ মানুষের কাছ থেকে বাইকের ফাইন তুলতে মজা লাগে তোমাদের। ও ট্রাফিক পুলিশ, তুমি কি দাপুটে নেতা নেত্রী দেখলে মুখ ঘুরিয়ে ফেলো? নেতা নেত্রীরা পথে নেমে যদি যানবাহন বিষয়ক আইন অমান্য করে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কি ভয়ে তোমার বুক কাঁপে? এমন অনেকগুলি প্রশ্ন আপনার মনে একের পর এক আসবে যদি আপনি সাম্প্রতিককালে একটি রিল, পুরনো ভিডিও নিজের চোখে দেখেন। কি আছে ওই ভিডিওতে? ওই ভিডিওর শুরুতেই রয়েছে একটি এনফিল্ড করে রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি ধীরে ধীরে এগিয়ে আসছেন। পিছনে বসা তার স্ত্রী স্বয়ং। রাজীববাবুর পরনে একটি লাল রঙের ধুতি এবং সম্ভবত সিঙ্গেল পাঞ্জাবি। এনফিল্ডটি নকল ফুলে ফুলে ঢাকা, এমনভাবে ঢাকা যে নেম প্লেটটিও ঢেকে গিয়েছে। রাজীববাবুর মাথায় কোনো হেলমেট নেই, ওনার স্ত্রীর মাথায়ও হেলমেটহীন। নিজের বিবাহ বার্ষিকী পালন করার উদ্দেশ্যে রাজীববাবু এনফিল্ড করে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। পেছনে প্রায় 30-35টি বাইক, প্রতিটি বাইকে 2 জন করে আরোহী। সেই বাইকগুলোতেও একজনের মাথাতেও হেলমেট নেই। রাজীববাবু ও তার স্ত্রী একদম সামনে এনফিল্ডটি নিয়ে এগিয়ে আসেন, পেছনে পেছনে বাকিরা সবাই। বড়যাত্রী হিসাবে সকলকে নিয়ে রাজীববাবু গত কয়েক ঘন্টা আগে একটি সাজানো বিয়ে বাড়িতে প্রবেশ করেছেন। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। সেই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই রাজীববাবু ও তার স্ত্রীকে কুলো দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তারপর মালা বদল থেকে আরও যা যা হওয়ার সবই হয়েছে। দলীয় সমর্থকদের বিয়ে বাড়ির নাচ ওই ভিডিওর বাড়তি পাওনা। এইসব হোক, আপত্তি কিছু নেই, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একটি এনফিল্ডে নেম প্লেট ঢেকে রাজীববাবু ও তার স্ত্রী হেলমেটহীনভাবে যখন শহরের পথ দিয়ে ঘুরে বেড়ান, তখন ট্রাফিক পুলিশ কোথায় থাকেন? রাজীববাবুর পেছনে আরও যে 30-35টি বাইকের আরোহীরা একইভাবে হেলমেটহীন সেদিন ঘুরে বেরিয়েছেন, তাদের বেলায়ও ট্রাফিক কোথায়? সাধারণ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, কারোর চোখেই কি বিষয়টি পড়েনি? কি বার্তা গেল সাধারণ মানুষের মধ্যে? শুধুই কি জোর যার মুলুক তার? প্রতিদিন এই শহরের আনাচে কানাচে ট্রাফিক পুলিশরা বাইক আরোহীদের দাঁড় করিয়ে করিয়ে নগদ অর্থ তুলতে থাকে। দুর্ব্যবহার চলে নিয়মিত। অথচ শাসক দলের অন্যতম প্রধান এক নেতা যখন আইন অমান্য করে এভাবে শহরের পথ অতিক্রম করে গেলেন, তখন আদতে লজ্জায় মুখ ঢাকলো ট্রাফিক পুলিশ। কাঠগড়ায় এক্সাম সেল,
125 কমে হতে পারে 50। বিদ্যাজ্যোতি বিতর্কে নাস্তানাবুদ দফতর। রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুল কি ফের প্রশ্নচিহ্নের মুখে? যে আশা ও স্বপ্ন নিয়ে এই প্রকল্প চালু করেছিল তা রীতিমতো ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে কি এবার 125 সংখ্যাটি কমে 50, 75 ইত্যাদিতে এসে দাঁড়াবে? সরকার কি কঠোর কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? সম্প্রতি এই আলোচনা রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিটি দেওয়ালে দেওয়ালে গুঞ্জরিত হচ্ছে। শোনা যাচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হয়ে গেলেই রাজ্য মন্ত্রিসভা প্রথম যে বৈঠকটিতে বসবেন সেখানেই বিদ্যাজ্যোতি স্কুলের সাফল্য এবং ব্যর্থতার চিত্র তুলে ধরা হবে। প্রয়োজনে বাদ পড়বে এই প্রকল্পের নানা গৃহীত সিদ্ধান্ত। কমতে পারে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যাও। প্রসঙ্গক্রমে এই কথাও উঠে আসে যে এইবারের ফলাফল খারাপের পেছনে এসসিইআরটির ভূমিকা রয়েছে। এসসিইআরটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়কালে প্রিবোর্ড প্রশ্নপত্র হিসেবে যেসব প্রশ্ন ছাপিয়ে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পাঠিয়েছে তা এক কথায় বিভীষিকাময়। সেন্ট্রাল এক্সাম সেল প্রতিটি প্রশ্নপত্র তৈরি করেছে। এই সেলে কে বা কারা রয়েছেন এবং কিভাবে প্রশ্নপত্রগুলো তৈরি হয়েছে তা নিয়ে পরে বিস্তারিত খবর প্রকাশিত হবে। কিন্তু বর্তমানে যে বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে তা হলো প্রিবোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে বানান ভুল থেকে শুরু করে প্রশ্নের গুণগত মান তলানিতে গিয়ে ঠেকেছে এবং সর্বোপরি সিবিএসইর প্যাটার্ন সেগুলোতে একেবারেই মানা হয়নি। ছাত্রছাত্রীরা এসবে আরও বিভ্রান্ত হয়েছেন। 2022 সালের জানুয়ারি মাসের 4 তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। রাজ্যের 125টি বিদ্যালয় এখন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন। 125টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে 96টি স্কুলই বাংলা মাধ্যমের। বর্তমানে এই 96টি বিদ্যালয়ের মধ্যে 21টিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ইংরেজিতে পড়াশোনা হচ্ছে, 50টি স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত, 3টি স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত, 3টি স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত, 4টি স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ইংরেজিতে পড়াশোনা চলছে, 2টো স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত, 8টি স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত, 5টি স্কুলে নবম শ্রেণী পর্যন্ত ইংরেজি পড়াশোনা চলছে। রাজ্য সরকার সিবিএসইর সচিবের সঙ্গে 2022 সালের ফেব্রুয়ারি মাসে থেকেই মোট 4 বার চিঠি চালাচালি করেছেন। তার মূল বিষয় বাইলিঙ্গুয়াল ইংরেজি এবং বাংলায় প্রশ্নপত্র চালু করতে হবে সিবিএসই বোর্ড পরীক্ষায়। 2023 সালের জুলাই মাসের 27 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য অনুরোধ করেছিলেন। উত্তরে সিবিএসই কর্তৃপক্ষ 2023 সালের আগস্ট মাসের 7 তারিখে জানিয়েছেন 24 এবং 25 শিক্ষাবর্ষে উপরোক্ত ইংরেজি এবং বাংলাতে প্রশ্নপত্র করা হবে। তারপর সেটা আর সম্ভবপর হবে না। রাজ্য সরকার এরপরেও সিবিএসই কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে নাছোড়বান্দাভাবে অনুরোধ জানিয়ে এসেছে। এদিকে এসসিইআরটি গত বহু মাসে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে একটা নির্দিষ্ট মানদণ্ডে আনার লক্ষ্যে বেশ কিছু কাজ করেছে, কিন্তু সেগুলো যথাযথ হয়নি। 2টি রাজ্যভিত্তিক কর্মশালা রাজ্যের 96টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজন করা হয়েছিল। তাতে ইংরেজি মিডিয়াম এবং এর মাধ্যমে কিভাবে একাডেমিক কাজকর্ম সম্পন্ন হবে সেই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। সোজাসাপটা মানুষ দ্বিধাগ্রস্ত। দেশের নির্বাচন ধীরে ধীরে শেষ পর্বের দিকে ছুটছে। আগামী 4 জুন দেশের নির্বাচনের ফলাফল সামনে আসবে। দেশের নির্বাচনের এই রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রের ফলাফল সামনে আসবে, সাথে বিধানসভার 1টি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও। তবে যত দিন যাচ্ছে ততই যেন ইসবার 400 পার নিয়ে খুদ শাসক দলের মধ্যে একটা অবিশ্বাস জন্মাতে শুরু করেছে। একাংশের কট্টর গদি মিডিয়া ছাড়া অন্যদের যে সমীক্ষা সামনে আসছে তাতে মনে হচ্ছে যে এককভাবে কোনো দলই হয়তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে না। তবে কম ভোট বা কম আসন পেয়ে দেশ বা রাজ্যের শাসন ক্ষমতায় আসার অসংখ্য উদাহরণ এই দেশে আছে। সুতরাং ক্ষমতায় আসা আর এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার মধ্যে ফাঁক থাকতেই পারে। তবে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে
যে যতদিনই যাচ্ছে ততই যেন মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। দেশের মানুষ কি তাহলে নিশ্চিত হতে পারছে না যে এবার কোনো একটি দল এককভাবে দেশের ক্ষমতায় আসে? বলতে দ্বিধা নেই যে এইবারের একটা অংশের রাজনৈতিক কর্মীও যেন খানিকটা চিন্তায় রয়েছেন যে এবার দেশের ফলাফলে কি হয়। এ রাজ্যের ২টি আসনের ফলাফল নিয়েও নানা সমীক্ষা শুরু হয়েছে। তবে 2014 এবং 2019 যতটা আস্থার ছিল, 2024 কিন্তু ততটা আস্থার মনে হচ্ছে না। অবশ্য কম বুথ এবং কম আসন পেয়ে দেশ বা রাজ্যের ক্ষমতা দখলের ইতিহাস যখন আছে, তখন অনেক কিছুই পাল্টে যেতে পারে 4 জুনের পরে।